যদি সত্যির রূপ নিত, তবে সেটাই হতো মাঝরাতের গল্প। সন্ধ্যা নেমেছে সহজপুর গ্রামে। একটা থমথমে নীরবতা পুরো গ্রামটাকে যেন গ্রাস করেছে। একসময় প্রাণবন্ত এই গ্রামে আজ অজানা এক আতঙ্ক বাসা বেঁধেছে। দিনের পর দিন একের পর এক শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। কোথাও কোনো চিহ্ন নেই, নেই কোনো সাক্ষী। গ্রামের মানুষের চোখে ঘুম নেই, বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন: কারা নিয়ে যাচ্ছে এই নিষ্পাপ শিশুদের, আর কোথায় বা নিয়ে যাচ্ছে তারা? তন্ত্রমন্ত্রের মহাপণ্ডিত ভবঘুরে সাধক তারানাথ তান্ত্রিক যখন এই গ্রামে প্রবেশ করলেন, তখনই বুঝলেন এই রহস্যের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। বিলের ধারে পড়ে থাকা মুন্ডুহীন পশুর মৃতদেহ, বাতাসে ভেসে আসা পচা গন্ধ, আর রাতের আধারে হঠাৎ উদয় হওয়া এক বিভীষিকাময় কালো রমণী। কে এই রহস্যময়ী রমণী, আর কেনই বা গ্রাম থেকে একের পর এক শিশু হারিয়ে যাচ্ছে? তারানাথ কি পারবেন এই রহস্যের সমাধান করতে, নাকি সেও জড়িয়ে পড়বে কোনো এক অভিশপ্ত ষড়যন্ত্রে? নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন এক শ্বাসরুদ্ধকর কাহিনী। লেখক সুরজিৎ ঘোষের কলমে শিশু নিখোঁজ রহস্য। তাহলে চলুন আমরা হারিয়ে যাই এক রহস্যময় জগতে, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমানা এক হয়ে গেছে। আমি এবং কিশোরী মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছি প্রায় মিনিট 20 সময় হলো। ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ দরজার কড়া জোরে জোরে নাড়তেই স্বয়ং ঠাকুরমশাই নিজে গৃহের দরজা খুলে দিলেন। আজ আকাশ একেবারে মেঘমুক্ত ঝকঝকে। আকাশের অবস্থা দেখে খুব সহজেই অনুমান করা যায় যে এখন বৃষ্টি হবে না কোনো মতেই। তাই আমরা ছাতা ছাড়াই ঠাকুরমশাইয়ের বাড়ি এসেছি। আমাদের দেখা মাত্রই ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি অত্যন্ত খুশি হয়ে রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের সাথে প্রাথমিক কিছু কথাবার্তা বলে সে তড়িঘড়ি চলে গেল পুনরায় রান্নাঘরের ভেতর সকলের জন্য চা করার উদ্দেশ্যে। কিশোরী আসার পথে 500 সিগারেটের যে প্যাকেটখানি কিনে এনেছিল সেটা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের পানে। ঠাকুরমশাই তার অত্যন্ত পছন্দের সিগারেটের প্যাকেট দেখা মাত্রই এক অনাবিল অকৃত্রিম স্বতঃস্ফূর্ত আনন্দের ভাব ফুটে উঠল তার গোটা মুখমণ্ডল জুড়ে। ঠাকুরমশাই খুব ভালোভাবেই জানেন আমরা কী কারণে বারবার তার বাসায় এইভাবে সময়ে অসময়ে ছুটে আসি। তাই আজ আমাদের গল্প শোনানোর অনুরোধ করার পূর্বে তিনি নিজেই বেশ কিছুটা সময় সিগারেটে টান দিতে দিতে অতীতের কোনো একটা ঘটনার কথা মনে করে যথারীতি তা বলতে আরম্ভ করলেন। এই ঘটনা আজ থেকে বহু বছর আগের, আমার জীবনের একেবারে প্রথম দিককার এক কাহিনী। অতীতে আমি বরাবরই ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলাম। গতানুগতিক জীবনের মধ্যে নিত্যদিন কাটাতে আমার একেবারে অসহ্য লাগল। তাই তো আমি বিভিন্ন অচেনা অজানা জায়গায় ছুটে গিয়েছি মুক্ত মনে স্বাধীনভাবে জীবনযাপনের উদ্দেশ্যে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এক টানা থেকেছি, কখনো পাহাড়ের পাদদেশে তো কখনো পর্বতের চূড়ায়, কখনো সমুদ্র তটে তো কখনো আবার নিবিড় জঙ্গলে। নানান সাধু, অঘরী, সন্ন্যাসীদের সান্নিধ্যে এসে তাদের থেকে শেখার চেষ্টা করেছি বিভিন্ন বিদ্যা। একদিকে যেমন বরাকর নদীর তীরে শালবনে মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছি, ঠিক তেমনি আবার বীরভূমের শ্মশানে জ্বলন্ত চিতার পাশে সেই ভয়ঙ্করী মাতু পাগলির দেখা পেয়েছি। ভগবান কাল ভৈরব তার আশীর্বাদের হাত সর্বদা সব সময় রেখেছেন আমার মাথার উপর। দেবীর অশেষ কৃপায় আমার জীবনে কখনো কোনো দিন খাওয়া পড়ার অভাব হয়নি। মধুসুন্দরী দেবী আমায় আশীর্বাদ করে বলেছিলেন,
তিনি আমায় যা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমার অদৃষ্টে মোটা ভাত কাপড় ঠিকই জুটে যাবে। আমার গুরুদেব আমায় প্রথমেই সতর্ক করে দিয়েছিলেন যে আমি যেই পথে নেমেছি সেই পথে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে সাধনা করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে তবেই আমি আমার সাধনা জীবন সম্পন্ন করতে পারব। গুরুদেবের আদেশ আমার কাছে ছিল শিরোধার্য। গুরুদেবের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। কখনো কোনো দিন এক মুহূর্তের জন্য তার কথার সামান্যতম লঙ্ঘন করিনি। বিপদগ্রস্ত যে সকল মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার সাধ্যমতো শক্তি দিয়ে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে। যে কোনো মানুষের বিপদের কথা একবার কানে শুনলে তাদের সাহায্য করাই ছিল আমার মূল কর্তব্য ও আমার প্রধান লক্ষ্য। সেইবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম সহজপুর নামের এক গ্রামে। সেই গ্রামে প্রবেশ করে একটি বিলের ধারে এসে আমি বসলাম। সময়টা তখন গ্রীষ্মকাল বিদায় নিয়ে সবেমাত্র শীত পড়তে আরম্ভ করেছে। প্রকৃতির নিয়মে বেলা খানিকটা ছোট হয়ে এসেছে। পশ্চিম দিগন্তকে কমলা রঙে রাঙিয়ে ছোট্ট গোলাকার সূর্য ঢলে পড়েছে বাঁশঝাড়ের মাথায়। কিছু ছোট বড় নানা মাপের পাখ পাখালির দল চিৎকার করতে করতে আকাশের বুকে পাক খেয়ে উড়ে যাচ্ছে যার যার নিজ নিজ বাসার পানে। গোটা আকাশ জুড়ে ধীরে ধীরে নেমে আসছে ফিনফিনে পাতলা কাপড়ের মতো সন্ধ্যার আবছা কালো অন্ধকার। এক কালো ধূসর রাতের সূচনা হতে চলেছে ধরিত্রীর বুকে। বিলের জলে ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ উঠছে। জলের মধ্যে থেকে উঠে আসছে ঠান্ডা জলো বাতাস। আরামদায়ক সেই বাতাস আমি উপভোগ করতে লাগলাম। দুই চোখ বন্ধ করে বিলের ঠান্ডা জলে পা ডুবিয়ে নরম কচি ঘাসের উপর শরীরটাকে মেলে দিলাম আজ শোয়া অবস্থায়। আচমকা এমন সময় আমার নাকে একটা বিশ্রী বাজে কটু গন্ধ এসে ঝাপটা মারল। সেই গন্ধ এতটাই পচা এতটাই বাজে যে তৎক্ষণাৎ আমি উঠে বসলাম। নাকে মুখে হাত চাপা দিয়ে থু থু শব্দে খানিকটা থুতু ফেললাম। হঠাৎ করে এই কটু গন্ধ কোথা থেকে এলো তা অনুসন্ধান করতে করতে আমি এসে উপস্থিত হলাম বিলের ধারে একটা বন্য গুল্মলতার ঝোপের সন্নিকটে। ঝোপের ডালপালা ঠেলে সরাতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার বুকের রক্ত মুহূর্তের মধ্যে কেমন যেন ছলকে উঠল। হৃদয় এক তীব্র বেদনায় মোচড় দিয়ে উঠল। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতে না হতেই কিশোরী এবার প্রশ্ন করল, এ কি মানে কেন কেন ঠাকুরমশাই? সেই পচা কটুগন্ধের অনুসন্ধান করতে করতে আপনি বন্য ঝোপের সন্নিকটে গিয়ে উপস্থিত হতেই কি এমন দৃশ্য দেখলেন বলুন তো, যাতে আপনার বুকের রক্ত ছলকে উঠল, হৃদয় জুড়ে এক তীব্র বেদনা মোচড় দিয়ে উঠল? কিশোরীর প্রশ্নে ঠাকুরমশাই তার দিকে তাকালেন। বর্তমানে ঠাকুরমশাইয়ের দুই চোখ সম্পূর্ণরূপে বিস্ফারিত হয়ে উঠেছে। তার দুই চোখের মধ্যে ফুটে উঠেছে আতঙ্ক। লকলকে বিষাক্ত সাপের মতন দুই চোখের মণিতে রীতিমতো সীমাহীন আতঙ্ক খেলা করতে আরম্ভ করেছে। ঠাকুরমশাইয়ের গলা ভীষণ রকমের থমথমে শোনালো। ঠাকুরমশাই গাম্ভীর্যপূর্ণ স্বরে কাটা কাটা ভাবে বললেন, বন্য ঝোপের পাতা ঠেলে অভ্যন্তরে উকি মারতেই আমি দেখলাম সেখানে পড়ে রয়েছে একটি বৃহৎ আকারে শৃগালের মৃতদেহ। তবে প্রাণীটার ধর থেকে মুন্ডু কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে একেবারে পৃথক করে দিয়েছে। শৃগালের সেই ছিন্ন কণ্ঠনালী দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এসেছে তরল রক্তের ধারা। গোটা জায়গা জুড়ে একেবারে লাল হয়ে বয়ে গিয়েছে রক্তের সরু নদী। এরপরেই আমার নজরে এলো আরো একটা প্রাণহীন লাশ। মৃত শৃগালের কাছাকাছি পড়ে আছে একটা বিরাট বড় কেউটে সাপ। তবে সাপটার ফনা সমেত মাথা কেউ যেন খুবলে ছিঁড়ে নিয়েছে।
একই স্থানে দুটি প্রাণীর এমন ধারা অস্বাভাবিক মৃতদেহ পড়ে থাকতে দেখে আমার মনের মধ্যে সহসা এক আশঙ্কার সৃষ্টি হলো। প্রাণী দুটির মরদেহ দেখে অনুমান করা যায় যে সে দুটি খুব বেশি দিন আগের মরা নয়। আনুমানিক প্রায় 2 দিন আগে তাদের হত্যা করা হয়েছে। গোটা জায়গাটায় ভন ভন শব্দ করে উড়ে বেড়াচ্ছে বড় বড় সবজেটে মাছি। মৃতদেহগুলি পচে এমন পচনশীল দুর্গন্ধের সৃষ্টি হয়েছে যে গন্ধ ইতিমধ্যেই আমার নাকে এসে পৌঁছেছে। তোমাদের মতো সাধারণ মানুষরা যদি এই দৃশ্য দেখত তাহলে হয়তো কোনো কিছু বুঝতে পারতো না, কিন্তু আমি যেহেতু তন্ত্র মন্ত্র নিয়ে কিছুটা হলেও চর্চা করি, তাই আমি জানি এই মুন্ডহীন মরদেহ দুটি আসলে কতটা ভয়ানক অশুভ ইঙ্গিত দিচ্ছে। একটা গাছের ডাল ভেঙে সেই বন্য ঝোপের পাতা আরো কিছুটা সরাতেই দেখলাম কয়েক হাত তফাতে পড়ে রয়েছে একটা গন্ধবকুল কিংবা বেজি জাতীয় প্রাণীর মৃতদেহ। তার ওই একই অবস্থা, গোটা শরীরটা থাকলেও মস্তক নেই। আমি পরিষ্কার বুঝতে পারলাম এই প্রাণীগুলিকে ইচ্ছাকৃতভাবে কোনো এক ব্যক্তি হত্যা করে তাদের মস্তকগুলি সংগ্রহ করেছে। বিভিন্ন গুরু সাধনায় সিদ্ধি লাভ করার জন্য এই সকল প্রাণীর মাথা দিয়ে নির্মিত পঞ্চমুণ্ডির আসন হলো একেবারে অব্যর্থ। পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করলে যে কোনো সাধকের পক্ষে সাধনায় সিদ্ধি লাভ করা অনেক সহজতর হয়ে ওঠে। আমার মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠল অত্যন্ত জোরালোভাবে, যাতে আমি উপলব্ধি করতে পারলাম সহজপুর গ্রামের বুকে খুব শীঘ্রই ঘনিয়ে আসতে চলেছে মারাত্মক কোনো অশনি বিপদ। ধরিত্রী নিকষ কালো অন্ধকারের মোড়কে ছেয়ে গেল। অপরাহ্নের অন্তিম আলো ফুরিয়ে নেমে এলো সন্ধ্যার নিকষ কালো অন্ধকার। বিলের 2 ধারে থাকা লতানে আগাছার ঝোপ থেকে উঠে এলো রক্তলোলুপ সাপদের হুঙ্কার ধ্বনি। আমি সিদ্ধান্ত নিলাম কোন এক সুরক্ষিত স্থানে আজকের রাতটা আমায় কাটাতে হবে। কাল সকাল হলে না হয় বিবেচনা করে দেখা যাবে আমার ঠিক কি করণীয়। কিভাবে আমি সহজপুর গ্রামকে রক্ষা করতে পারবো কোনো এক অজানা অযাচিত বিপদের হাত থেকে, সে বিষয়ে আমায় ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর মুচমুচে তেলে ভাজা এনেছি। রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে রান্নাঘরের ভেতর থেকে ঠাকুর মশাইয়ের ছোট্ট মেয়ে চারি বেরিয়ে এলো বাইরে। হাতে তার একটি থালা, যে থালার মধ্যে রাখা আছে 3 পেয়ালা চা আর সাথে বেশ কিছু তেলে ভাজা। চারি সৌজন্যমূলক অল্প হাসি হেসে হাতের থালাটি নামিয়ে রাখলো তক্তাপোষের উপর। আমি সেখান থেকে 1 পেয়ালা চা তুলে নিয়ে তা বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের দিকে, এবং দ্বিতীয়টা বাড়িয়ে দিলাম বন্ধু কিশোরীর পানে। তৃতীয় পেয়ালাটি নিলাম আমি নিজে। উষ্ণ চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে তাতে একটা লম্বা চুমুক বসালাম। পরম তৃপ্তিতে আমার 2 চোখ বন্ধ হয়ে এলো আপনা হতেই। চারিদিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম সত্যি দুর্দান্ত হয়েছে তার হাতের বানানো চা। চারি একটু মুচকি হেসে আবার পা বাড়ালো রান্নাঘরের দিকে। ঠাকুরমশাই তার অত্যন্ত পছন্দের সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট তুলে নিয়ে হাতের তালুতে বেশ কয়েকবার তার ঠুকে 2 ঠোঁটের ফাঁকে চেপে ধরলেন, আর তারপর কি জ্বলে উঠল একটা দেশলাই কাঠি। ঠাকুরমশাই নাক ও মুখের মাধ্যমে গল গল করে ধোঁয়া ছাড়তে লাগলেন। কিশোরী বরাবরই বড় অধৈর্য প্রকৃতির ছেলে। 2 হাতের তালু ঘষতে আরম্ভ করলো সে। চা খেয়ে শূন্য পেয়ালা নিচে নামিয়ে রেখে আর ধৈর্য ধরতে না পেরে সে বলে বসল, ঠাকুরমশাই, তারপর তারপর কি হলো সে কথা বলুন। আরে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আমরা ভারী উদগ্রীব হয়ে পড়েছি যে। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই ভীষণ রকমের চটে গেলেন। তিনি একেবারেই পছন্দ করেন না তার বলা কাহিনীকে কেউ গল্প বলে উল্লেখ করুক। ঠাকুরমশাই অত্যন্ত ক্রোধান্বিত কণ্ঠে বললেন, এই হলো তোমাদের সবচেয়ে বড় দোষ। আর কতবার তোমাদের বলবো বলো দেখি যে আমি আজ পর্যন্ত তোমাদের যে সকল ঘটনার কথা বলেছি তার একটিও মিথ্যা কিংবা অসত্য নয়।
সেই সবকটি ঘটনাই বাস্তবের মাটিতে ঘটেছিল, অথচ তোমরা তো কিছু বিশ্বাসই করতে চাও না। আমার বলা এ সমস্ত কাহিনী তোমাদের কাছে কেবলই গাঁজাখুরি, আষাঢ়ে গল্প। তোমরা এই সমস্ত কাহিনীকে কেবলমাত্র উপভোগ করার জন্য শুনতে চাও। ওই যে বাংলায় একটি প্রবাদ রয়েছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তোমাদের ক্ষেত্রেও এই প্রবাদটি শতভাগ খাটে। তোমরা একটিবারও ভেবে দেখো না যে অতীতে যাদের সাথে বা যে সকল মানুষদের সাথে এমন ভয়ের ঘটনা ঘটেছিল, তাদের তখন সেই পরিস্থিতিতে ঠিক কি অবস্থা হয়েছিল। ওই নিরীহ বিপদগ্রস্ত মানুষগুলির জায়গায় একটিবার নিজেদের কল্পনা করে কখনো দেখবে, তাহলে সেই সমস্ত ঘটনাকে আর গল্প বলে মনে হবে না, মনে হবে সমূহ বিপদ। একেবারে যাকে বলে শিয়রে সমন উপস্থিত হয়েছে। আমার বলা কাহিনী নিয়ে তোমাদের মনে যদি এতই অবিশ্বাস থাকে, তাহলে তোমরা বারবার কেন এই সমস্ত কিছু শোনার জন্য আমার বাড়িতে ছুটে আসো বলো দেখি। পরিস্থিতি ভীষণ রকমের বেগতিক বুঝে আমি তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললাম, আহা ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথায় এত বেশি চটে যাচ্ছেন কেন? জানেনই তো, ও অত 7-5 বিচার বিবেচনা না করেই যা মুখে আসে তাই বলে ফেলে। আমরা আপনাকে বহুদিন ধরে চিনি, আমরা জানি যে আপনি যা কিছু বলছেন তার মধ্যে সামান্যতম কোনো মিথ্যা নেই। তাছাড়াও আপনার অতিলৌকিক ক্ষমতার পরিচয় আমরা বেশ কয়েকবার ইতিমধ্যেই পেয়েছি। আমরা নিজের চোখে প্রত্যক্ষ করেছি আপনি এমন কিছু বিশেষ ক্ষমতার অধিকারী, যে সকল ক্ষমতা অন্যান্য সাধারণ মানুষের মধ্যে কখনোই থাকতে পারে না। আমার কথায় ঠাকুরমশাইয়ের মেজাজ এবার যেন কিছুটা ঠান্ডা হলো। তিনি আমার কথায় বেশ প্রসন্ন হলেন বটে। হাতে সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই সামান্য আঙুলের ঝিকানিতে ঝেড়ে ফেলে লম্বা টান দিয়ে ছোট হয়ে আসা সিগারেটের অবশিষ্ট ফিল্টারটি ছুঁড়ে দিলেন মাঝ উঠোনের দিকে। তারপর আবার যথারীতি বলতে আরম্ভ করলেন সেই ঘটনার কথা। যাজ্ঞে, সে রাত আমি সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় কাটালাম। গোটা রাতে দু চোখের পাতা এক করতে পারলাম না, অল্প কিছু সময়ের জন্যও নয়। রাত ভর আমার মনের মধ্যে কেবলই অশনি আতঙ্ক একটু একটু করে দানা পাকিয়ে ক্রমশ এক তিমিরাচ্ছন্ন মেঘের সৃষ্টি করল। আমার মস্তিষ্ক জুড়ে কেবলই আনাগোনা করতে লাগলো একের পর এক দুশ্চিন্তা। মন ও মস্তিষ্ক এত বিচলিত থাকলে কখনো শান্তিতে ঘুমানো যায় না। অস্থিরভাবে পায়চারি করতে লাগলাম সহজপুর গ্রামের বারোয়ারি মন্দিরের সামনে। পরের দিন সকালে পূবের আকাশে আলো ফুটলে সেই মন্দিরের প্রধান পুরোহিত এসে উপস্থিত হলেন। সাত সকালে মন্দিরের মধ্যে আমাকে একাকী বসে থাকতে দেখে তিনি বেশ খানিকটা অবাক হলেন। সাময়িক সময় আমার পানে নিষ্পলকভাবে তাকিয়ে থেকে তিনি কৌতূহলী কণ্ঠে বললেন, আপনি কে? আপনাকে আমাদের গ্রামে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তাই প্রভাতে আপনি এখানে এইভাবে বসে রয়েছেন কেন? পুরোহিত মশাইয়ের বয়স আনুমানিক 60-এর ঊর্ধ্বে। ভদ্রলোকের চোখে মুখের মধ্যে একটা অদ্ভুত উজ্জ্বল দীপ্তি যেন অন্তর্হিত রয়েছে। পুরোহিত মশাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তিনি অত্যন্ত সরল, সৎ, সাদাসিধে সাদামাটা প্রকৃতির মানুষ। ভদ্রলোকের পরনে শ্বেত শুভ্র বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, মধ্য ললাটে শ্বেত চন্দনের তিলক, মস্তকের পিছনে কেশ রাশি লম্বা করে বাঁধা। আমি পুরোহিত মশাইয়ের উদ্দেশ্যে 2 হাত জোর করে নরম সুরে বললাম, আজ্ঞে নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভবঘুরের সাধক মানুষ বলতে পারেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জীবন কাটানোই আমার কাজ। গতকালকে আমি আপনাদের গ্রাম সহজপুরে এসে উপস্থিত হয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। সেজন্যই তো ভাবছি আপনাকে আগে কোথাও দেখেছি কিনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না সে বিষয়ে। আজ্ঞে না পুরোহিত মশাই, আমাকে এর আগে কোথাও কোনোদিনও দেখেননি আপনি। তা আপনার পরিচয় কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। আমি এই গ্রামের বাসিন্দা। সহজপুরের উত্তর সীমান্তে আমার ঘর।
আমি এই বারোয়ারি মন্দিরে প্রধান পুরোহিত বলতে পারেন। দীর্ঘ 30 বছর ধরে আমি এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা সিংহবাহিনীর পূজা করে আসছি। আমাদের মা বড় জাগ্রত। দূর দূরান্ত থেকে অগণিত মানুষজন ছুটে আসে মায়ের কাছে নানান মনোবাসনা নিয়ে। মা কাউকে খালি হাতে কখনো ফেরান না। আপনি যখন একবার মায়ের বাসস্থানে এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি আপনারও যাবতীয় মনস্কামনা পূরণ করবেন অবশ্যই। বারোয়ারি মন্দিরের প্রধান পুরোহিত তথা মৃত্যুঞ্জয় বাবুর এই কথায় আমি অল্প হেসে বললাম, মায়ের কাছে আর আলাদা করে কিছুই চাওয়ার নেই। মায়ের কাছে আমার একটাই অনুরোধ, তিনি যেন সকলের মঙ্গল করেন। মঙ্গলময়ী মা আমার সবার মঙ্গল করুন, এর থেকে বেশি আর কি বা কামনা হতে পারে। বাহ, আপনি তো দেখছি বেশ বড় মনের মানুষ। তা না হলে কেউ আলাদা করে নিজের জন্য কিছু না চেয়ে এভাবে জগৎ সংসারের মঙ্গল কামনা করতে পারে? আপনার সাথে পরিচয় হয়ে আমার বড় ভালো লাগলো। আচ্ছা তারানাথ বাবু, আপনি এখানেই বসুন। আমি এবার মন্দিরের গর্ভগৃহের দরজা খুলি। মায়ের মঙ্গল আরতির সময় হয়ে এলো। মন্দিরের পুজোর অনেক কাজ রয়েছে, সেই সমস্ত কিছু সম্পন্ন করে না হয় আপনার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ও হ্যাঁ, ভালো কথা ভালো কথা। তা আপনি সহজপুরে কিছুদিন থাকবেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, আমি এই গ্রামে এখন বেশ কিছুদিন রয়েছি। আপনি যান, মায়ের পুজোর কাজে যান, ওইদিকে নালে অযথা বিলম্ব হয়ে যাবে। মৃত্যুঞ্জয় বাবুকে সহজপুর গ্রামে থাকার আসল কারণটা আমি তখনই বলতে পারলাম না। মৃত্যুঞ্জয় বাবুকে আমি কিভাবে বোঝাই যে তাদের গ্রামে অচিরেই ঘনিয়ে আসতে চলেছে এক মারাত্মক সংকট। সেই সংকটের মধ্যে তাদেরকে ফেলে রেখে আমি কিভাবে চলে যেতে পারি? মৃত্যুঞ্জয় বাবুর সাথে পরিচয় হওয়ার সাথে সাথেই তো আমি তাকে তখনই বলতে পারি না যে আপনাদের গ্রামে কোনো একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। তাহলে তিনি আমাকে পাগল কিংবা ভণ্ড ভাবতে পারেন। এই সমস্ত কিছু ভাবতেই মশগুল হয়ে পড়েছিলাম। আচমকা আমার সম্বিত ফিরে এলো ঘণ্টাধ্বনির শব্দে। মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে ততক্ষণে ভেতরে প্রবেশ করেছেন মৃত্যুঞ্জয় বাবু। সেদিক পানে তাকাতেই আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল অপার ভক্তির ভাব। মন্দিরের গর্ভগৃহের মধ্যে জ্বলছে বেশ কয়েকটি বড় বড় প্রদীপ। প্রদীপের সোনালি উজ্জ্বল আলোর শিখায় ঝলমল করছে গর্ভগৃহের উঁচু বেদিতে অধিষ্ঠানকারিণী দেবী মা সিংহবাহিনী। দেবীর বিগ্রহ কালো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। দেবীর সর্বাঙ্গে রয়েছে নানান মহামূল্যবান রত্ন খচিত ধাতব অলঙ্কার। স্বর্ণের মুকুট, বাজুবন্ধনী, গলার হার, পায়ের নুপুর সবকিছু অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যময়। দেবীর হাতে আছে বিভিন্ন অস্ত্র, তবে যেটির প্রতি চোখের দৃষ্টি আটকে যায় তা হল ত্রিশূল। দেবীর ডান হস্তে ধরা রয়েছে ত্রিশূল। সেই ত্রিশূল আকার ও আকৃতিতে বেশ বড়, চকচকে ধারালো ফলা বিশিষ্ট। পাপ নিধনকারী সেই অস্ত্র দেবীর শোভা যেন শত গুণ বৃদ্ধি করেছে। দেবীর ত্রিনয়নের দৃষ্টি অত্যন্ত উজ্জ্বল। দেবী মূর্তির অঙ্গে রয়েছে টকটকে লাল জবার মালা এবং রক্তবস্ত্র। আমি 2 হাত জোর করে মা সিংহবাহিনীর উদ্দেশ্যে প্রার্থনা জানালাম, তিনি যেন গোটা সহজপুর গ্রাম এবং সেখানকার নিরীহ নিরপরাধ মানুষদের আসন্ন বিপদ থেকে উদ্ধার করেন। মন্দিরের মধ্যে বসে আমার কেটে গেল বেশ কয়েক প্রহর। মৃত্যুঞ্জয় বাবু দেবীর পুজোর কাজ করতে লাগলেন সমস্ত বিধি নিয়ম মেনে, অত্যন্ত মনোযোগ সহকারে। বেশ কিছু মানুষজন মন্দিরে পুজো দিতে এলো।
মৃত্যুঞ্জয় বাবু আমার জন্য অনেক ফলমূল নিয়ে এলেন দুপুরের মধ্যাহ্ন ভোজন হিসেবে। তিনি আমার মুখোমুখি বসে খানিকটা ইতস্তত বোধ সাথে নিয়েই বললেন, তারানাথ বাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, আপনি এত সংকোচ বোধ করছেন কেন? যা বলার আছে তা নির্দ্বিধায় নিঃসংকোচে বলুন। আচ্ছা তারানাথ বাবু, আপনি কি কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করছেন? আমি সকালের পর থেকেই বেশ লক্ষ্য করছি আপনার চোখ মুখ কেমন যেন অস্থির হয়ে রয়েছে। আপনাকে দেখে যথেষ্ট চিন্তিত বলেই মনে হচ্ছে। আমি আর মৃত্যুঞ্জয় বাবুর কাছ থেকে কোনো কিছু গোপন করতে চাইলাম না। মৃত্যুঞ্জয় বাবুর দিকে তাকিয়ে নীরস কণ্ঠে বললাম, আগে হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, আপনি একেবারে সঠিক অনুমান করেছেন। আমি আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করতে চাই না, কিংবা আপনাকে মিথ্যা কথা বলতে চাই না। আমি তারানাথ চক্রবর্তী, অল্প স্বল্প কিছু জ্যোতিষবিদ্যা জানি এবং টুকিটাকি জানা রয়েছে কিছু তন্ত্রমন্ত্র। আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি বেশ কিছু অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতাগুলির মধ্যে অন্যতম হলো আমি যে কোনো স্থানে পা রাখা মাত্রই বুঝতে পারি সেই স্থান কতটা শুভ কিংবা অশুভ। যে কোনো বিপদের পূর্বাভাস পাই। যেমন গতকাল আপনাদের এই গ্রাম সহজপুরে এসেই আমি উপলব্ধি করতে পেরেছি আপনাদের গ্রামে সাংঘাতিক ভয়ানক রকমের কোনো বিপদ ঘটতে চলেছে খুব অল্প সময়ের মধ্যেই। সেই বিপদে একেবারে সব কিছু তছ নছ হয়ে যাবে, লণ্ডভণ্ড করে দেবে আপনাদের গ্রামের এই সাজানো গোছানো এত সুন্দর পরিবেশ। আমি দেখলাম আমার কথায় এতটুকু অবিশ্বাস করলেন না মৃত্যুঞ্জয় বাবু। তিনি আমার কথাগুলি বিশ্বাস করলেন এবং ভীষণ রকমের ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে একটা শুকনো ঢোক গিলে তিনি বললেন, দেখুন তারানাথ বাবু, আমি মানুষ চিনতে খুব একটা ভুল করি না। আপনাকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল আপনি কোনো একজন তন্ত্র সাধক। আপনার বলাই সকল কথা যে বাস্তবায়িত হবে সেটাও পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এবার কি হবে? আমাদের গ্রামে কোন অশনি বিপদ ঘটতে চলেছে তা কি আপনি বুঝতে পারছেন? আগে না মৃত্যুঞ্জয় বাবু, কোন বিপদ ঘটবে কিংবা কোন পথে বিপদ আসবে সে কথা আমি বলতে পারি না, তবে কিছু না কিছু একটা ঘটবে এটুকু বলতে পারি বিলক্ষণ। মৃত্যুঞ্জয় বাবু অনেকক্ষণ আমার কাছে বসেছিলেন। সন্ধ্যা নামার আগে তিনি বাড়ি ফিরে গেলেন। তবে বাড়ি ফিরে যাওয়ার পূর্বে আমায় বারবার অনুরোধ জানিয়েছিলেন যে কটা দিন আমি সহজপুরে থাকবো সেই কটা দিন অন্তত যেন তার বাড়িতে গিয়ে উঠি। কিন্তু তোমরা তো জানোই, কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে থাকার তুলনায় আমি খোলা আকাশের নিচে রাত কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই মৃত্যুঞ্জয় বাবুর এই সম্পর্কীয় কোনো প্রস্তাবেই আমি রাজি হতে পারলাম না। চরাচরের বুক কালো করে মহাশূন্য হতে আবার নেমে এলো অন্ধকারের মায়াবী আস্তরণ। গ্রামের বিভিন্ন প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় মহিরুহের দল দামাল বাতাসে নিজেদের ডালপালা মর মর শব্দ করে দুলাতে আরম্ভ করল। বহু দূরে খাল পাড় থেকে ভেসে এলো শৃগালের রক্ত জল করা ডাক। আরো একটি রাত্রির সূচনা ঘটল। সন্ধ্যা তখন বেশ অনেকখানি হয়েছে। চারিদিক একেবারে কালো হয়ে এলো। মন্দিরের আটচালা থেকে নেমে সামনের ফাঁকা অংশে আমি পায়চারি করছিলাম। ঠিক এমন সময় একটা ঝাঁঝালো পচা বিশ্রী গন্ধ এসে আমার নাক মুখ যেন একেবারে জড়িয়ে ধরল। মনে পড়ে গেল এই গ্রামে প্রথমবার এসে বিলের ধারে যে মৃত পশুগুলির দেহে পচনশীল গন্ধ আমি পেয়েছিলাম, এই গন্ধ যেন খানিকটা সেই রকমই। দীর্ঘদিন ধরে কোথাও রক্ত মাংস পচলে এই রূপ গন্ধের সৃষ্টি হতে পারে। রাত্রি তখন বেশ গভীর, বা বলা বাহুল্য মধ্যরাত্রি। সেই সময় আমি মন্দির ছেড়ে নেমে এসে খানিকটা এগিয়ে এসেছি। ঠিক এমন সময় আমার নজরে পড়ল এক অদ্ভুত অস্বাভাবিক অপ্রত্যাশিত দৃশ্য, যা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার মনের মধ্যে জোরালো ভাবে বেজে উঠল বিপদ ঘণ্টা।
পায়ের তলার মাটি বোধহয় থর থর করে কাঁপতে লাগলো। বুকের মধ্যে কেউ যেন ভারী হাতুড়ি দিয়ে দরাম দরাম শব্দে পেটাতে আরম্ভ করলো। আর সেই কারণেই বুকের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক গুণ বেশি। তোমরা একটিবার ভেবে দেখো হে, আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, যে নিজের অতীত জীবনে একের পর এক নানান বিভীষিকার মুখোমুখি হয়েছি, সেই আমার পর্যন্ত ঠিক কিরকম শোচনীয় অবস্থা হয়েছিল। ঠাকুর মশাইয়ের কথা শেষ হতে না হতেই কিশোরী এবার প্রশ্ন করলো, কেন ঠাকুরমশাই, আপনি মধ্যরাতে মাতা সিংহবাহিনী মন্দিরের বাইরে পায়চারি করতে করতে কি এমন দেখলেন যার জন্য আপনার পর্যন্ত এমন ধারা অবস্থা হলো? আমি দেখলাম অন্ধকারের মধ্যে একটা কালো কুচকুচে অবয়ব হাঁটতে হাঁটতে কোথায় যেন এগিয়ে চলেছে। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণে আমার চোখ পুরোপুরি সয়ে এসেছিল। তাতেই আমি পরিষ্কার দেখলাম সেই কুচকুচে কালো অবয়ব আসলে এক নারী। তবে সে মোটেও কোনো জীবিত নারী নয়। আদতে সে এক সাংঘাতিক অপশক্তির অংশ বিশেষ। রমণীর মাথার প্রতিটা চুল যেন এক একটি বিষাক্ত কেউটে সাপের বাচ্চা, যারা নিজেদের তীক্ষ্ণ সুচালো বিষ দাঁত বের করে ছোবল দেওয়ার ভঙ্গিতে এলো পাথারিভাবে লাফিয়ে বেড়াচ্ছে। রমণীর দুই চোখের অভ্যন্তরে বুঝি ধক ধক করে সাক্ষাৎ আগুন জ্বলছে। চোখের কালো কুচকুচে অক্ষিকোটরের মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে লাল টকটকে আলোর জ্যোতি। তার চোয়াল শুকিয়ে পুরোপুরি ভেতর দিকে ঢুকে গিয়েছে। ঠোঁটের দুই প্রান্ত হতে উকি মারছে বড় বড় দুটি সদন্ত। রোগা শীর্ণকায় তার শরীর। হাত দুটো শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের বড়, প্রায় হাঁটু পর্যন্ত বিস্তৃত। হাতের মধ্যে 5টি জায়গায় 4টি করে আঙুল বিদ্যমান এবং প্রত্যেকটি আঙুলের মধ্যে বিরাজমান বড় বড় ধারালো নখ। সেই অতি লৌকিক রমণীর সম্পূর্ণ রূপ দেখে আমি বুঝতে পারলাম এই অপশক্তি আসলে নরক লোকের পিশাচিনী। নরকের একেবারে রসাতলে এরূপ নিম্ন শ্রেণীর অপশক্তিদের বসবাস। কিন্তু আমি এই কথা কিছুতেই বুঝতে পারলাম না যে হঠাৎ করে এই পিশাচিনীর সহজপুর গ্রামে আগমন ঘটল কি করে। মূলত এইরূপ পিশাচ বা পিশাচিনীরা কখনোই নিজের ইচ্ছায় পাতাল থেকে মর্ত লোকে উঠে আসতে পারে না, যদি না তাদের আহ্বান জানিয়ে তুলে আনা হয়। আমি যেমন পিশাচিনীকে দেখছি, সেই পিশাচিনীও আমায় দেখছে। পলকহীন চোখে সে তাকিয়ে রয়েছে আমার দিকে। অত্যন্ত ক্রোধে দাঁতে দাঁত ঘষতে লাগলো পিশাচিনী। মারাত্মক আক্রোশে হাতের ধারালো নখ দিয়ে আমার ক্ষতি করার জন্য এগিয়ে এলো সামনের দিকে। কিন্তু তোমরা তো জানোই, আমি সব সময় অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্র বন্ধন করে থাকি। এবারও সেই গাত্র বন্ধনের জোরেই আমার বিপদ ভঞ্জন হলো। সেই অপশক্তি আমার ক্ষতি করতে ব্যর্থ হয়ে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে ঘূর্ণিঝড়ের গতিবেগ ধেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। ঠাকুর মশাইয়ের মুখ থেকে পিশাচিনীর বিবরণ শুনে আমি এবং কিশোরী আমরা দুজনেই একেবারে প্রায় কেঁপে উঠলাম। কিশোরী একটা শুকনো ঢোক গিলে কোনো রকমে বলে উঠল, কি বলছেন ঠাকুরমশাই? তার মানে কোনো একজন ব্যক্তি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওই পিশাচিনীকে জাগিয়ে তুলেছিল, তাকে নরকের অন্ধকার জগৎ থেকে তুলে এনেছিল এই সহজপুর গ্রামের সাধারণ মানুষদের ক্ষতি করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে সেই ব্যক্তির লাভ কি? আহা কিশোরী, একেবারে মূর্খের মতো প্রশ্ন করো না। দেখো, সহজপুর গ্রামে কোনো একজন ব্যক্তি যে অত্যন্ত গোপনীয় গূঢ় কোনো তন্ত্র সাধনা করছে, সে তো আমি সেই গ্রামে পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম বিলের ধারের ওই মৃত পশুগুলির মুন্ডহীন দেহ দেখে। এবার সেই ব্যক্তি পিশাচিনীকে জাগিয়ে তুলে নিজের কোনো স্বার্থ চরিতার্থ করতে পারে। মধ্যরাতের আধারে পিশাচিনীকে দেখা মাত্রই আমি বুঝতে পেরেছিলাম কোনো অসৎ উদ্দেশ্যে চরম ক্ষতি সাধনের বাসনায় এই গ্রামের বুকে তার আগমন ঘটানো হয়েছে।
পরের দিন সকাল হতেই আমার কানে এসে পৌঁছালো এক চাঞ্চল্যকর খবর। সহজপুর গ্রাম থেকে নাকি মোট 5 জন বালককে তুলে নিয়ে গেছে কোনো একটা কালো ছায়ামূর্তি। রাতের অন্ধকারে ঘরের ভেতর থেকে নানান প্রলোভন দেখিয়ে ছলনায় ভুলিয়ে অবোধ শিশুদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। পূবের আকাশে ভোরের রক্তিম আলো ফুটতে না ফুটতেই সিংহবাহিনী মন্দিরের প্রধান পুরোহিত মৃত্যুঞ্জয় মশাই এসে উপস্থিত হলেন মন্দির প্রাঙ্গণে। তাকে দেখে বড় অস্থির ও বিচলিত বলে মনে হলো। মৃত্যুঞ্জয় বাবু আবার সন্নিকটে এগিয়ে এসে হতাশগ্রস্তভাবে ধপ করে বসে পড়লেন মাটিতে। শুনেছেন তারানাথ বাবু, আমাদের গ্রামে কি সাংঘাতিক সর্বনাশ হয়ে গিয়েছে? আপনার আশঙ্কায় তবে সত্যি হলো। আমাদের গ্রাম সহজপুরের বুকে ঘনিয়ে এসেছে অমঙ্গলের অশনি কালো ছায়া। কেবলমাত্র একটি রাতের মধ্যে আমাদের গ্রাম থেকে সর্বমোট 5 জন বালককে তুলে নিয়ে গেছে কোনো এক কালো ছায়া মূর্তি। বৃদ্ধ মৃত্যুঞ্জয় বাবুকে দেখে আমার ভারী কষ্ট হলো। ভদ্রলোকের চোখ মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। তিনি যে বেশ খানিকটা পথ রীতিমতো দৌড়ে এসেছেন তা বোঝা যায় তার বুকের প্রবল ধরফরানি দেখে। আমি মৃত্যুঞ্জয় বাবুর উদ্দেশ্যে কোমল কণ্ঠে বললাম, মৃত্যুঞ্জয় বাবু, আপনি একটু শান্ত হন সবার আগে। আপনার স্নায়বিক উত্তেজনা বৃদ্ধি পেয়ে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি এখানেই বসুন, আমি বরং আপনার জন্য একটু জল আনি। খানিকটা জল পান করুন, তারপর না হয় সব কথা আমায় বলবেন। মন্দিরের গর্ভগৃহর ভিতর থেকে আমি 1 ঘটি জল এনে তা বাড়িয়ে দিলাম মৃত্যুঞ্জয় বাবুর পানে। কম্পমান হাতে তিনি ঘটিখানা নিয়ে সবটুকু জল এক নিঃশ্বাসে পান করলেন ঠক ঠক করে। তারপর চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা মুছে আমায় কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তার আগেই বললাম, আমি জানি মৃত্যুঞ্জয় বাবু, আপনাদের গ্রাম থেকে বেশ কিছু বালক তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সংবাদ ইতিমধ্যেই আমার কানে এসে পৌঁছেছে। তবে যে ছায়ামূর্তির কথা আপনারা বলছেন তাকে কাল রাতে আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। আমার কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে পড়লেন মৃত্যুঞ্জয় বাবু। তার 2 চোখ হয়ে উঠল বিস্ফোরিত। তিনি অবাক কণ্ঠে বললেন, কি বলছেন তারানাথ বাবু? আপনি গতকাল রাতে সেই কালো ছায়ামূর্তির দেখা পেয়েছেন? আপনি কি বুঝতে পেরেছেন সে আসলে কে? আগে হ্যাঁ, তা বুঝতে পেরেছি বই কি। আমি গতকাল রাতে তার মুখোমুখি হয়েছিলাম। সে আদতে নরকলোকের এক সাংঘাতিক পিশাচিনী। কোনো এক ব্যক্তি আপনাদের গ্রামে তাকে আহ্বান জানিয়ে তুলে এনেছে পাতাল লোকের অন্ধকার জগৎ থেকে। সেই ব্যক্তি পিশাচিনীর জাগরণ ঘটিয়েছে, সুতরাং সে ব্যক্তি হলো এই পিশাচিনীর মালিক। তাই পিশাচিনী তার মালিকের আদেশ অনুযায়ী কাজ করতে বাধ্য। পিশাচিনী আপনাদের গ্রাম থেকে যে সমস্ত বালকদের তুলে নিয়ে গিয়েছে তা আসলে ওই ব্যক্তির আদেশ। পিশাচিনী কেবলমাত্র নিজের প্রভুর সেই আদেশ পালন করছে, আর কিছু নয়। সর্বনাশ! তার মানে আপনি বলতে চাইছেন কোনো একজন মানুষ এই অপশক্তিকে জাগিয়ে তুলেছে আমাদের গ্রামবাসীদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে? আগে হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, ঘটনাটা আসলে তেমনই ঘটছে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে ব্যক্তি ওই পিশাচিনীকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে সে কিন্তু মোটেও কোনো সাধারণ মানুষ হতে পারে না। সে আসলে একজন তন্ত্র সাধক। অত্যন্ত কঠোর তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা না করলে এই পিশাচিনীর জাগরণ ঘটানো তার পক্ষে কখনোই সম্ভব হতো না। আমি আপনাদের গ্রামে এসে বিলের ধারে বেশ কিছু মৃত পশুর মরদেহ দেখতে পেয়েছিলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল আপনাদের গ্রামে কোনো একজন সাংঘাতিক সাধকের আগমন ঘটেছে। আচ্ছা মৃত্যুঞ্জয় বাবু, এবার আপনি আমাকে একটু ভালো করে ভেবেচিন্তে বলুন তো, আপনাদের গ্রাম থেকে পিশাচিনী যে সমস্ত বালকদের গতকাল রাতে তুলে নিয়ে গিয়েছে তাদের বয়স আনুমানিক কিরকম? সকলেরই বয়স প্রায় 18-র নিচে এবং তারা প্রত্যেকেই উচ্চ বংশের সন্তান। হা ভগবান, তাহলে যে ভয়টা পেয়েছিলাম সেটাই আসলে সত্যি হতে চলেছে। ভয়? আপনি কোন ভয়ের কথা বলছেন তারানাথ বাবু? মৃত্যুঞ্জয় বাবু,
আপনাদের গ্রাম থেকে পিশাচিনী গতকাল রাত্রে যে 5 বালককে অপহরণ করে নিয়ে গিয়েছে, তারা প্রত্যেকেই এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে বলেই আমার ব্যক্তিগত মতামত। ওই শয়তান সাধক মারাত্মক অসৎ উদ্দেশ্যে বালকগুলিকে অপহরণ করেছে পিশাচিনীর দ্বারা। সাধকের কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনি অনুমান করছেন তারানাথ বাবু? 5 জন বালককে অপহরণ করে তার কি কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে? বলিদান, আগে হ্যাঁ, 18 বছরের নিচে বালকদের বলি দিয়ে সেই শয়তান সাধক আসলে নিজের সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। সে যতগুলি বালককে বলি দেবে, ততই তার ক্ষমতা অধিকতর বৃদ্ধি পাবে। যে কোনো মানুষের পক্ষে একটা গ্রাম থেকে ছেলে চুরি করা বা অপহরণ করা খুব কঠিন কাজ বলেই শয়তান সাধক নিজে এই কাজের ঝুঁকি না নিয়ে পিশাচিনীকে জাগিয়ে তুলে তার সাহায্য নিয়েছে। আমার কথা শুনে মৃত্যুঞ্জয়বাবু পুরোপুরি বাকরুদ্ধ হয়ে বসে রইলেন ঠায়। তিনি যেন তার বাক শক্তিটুকু হারিয়ে ফেলেছিলেন সাময়িক কিছু সময়ের জন্য। ভদ্রলোকের মেরুদণ্ড বেয়ে বুঝি নেমে গেল বরফ গলা জলের মতো কনকনে ঠান্ডা রক্তের স্রোত। আর তার জন্যই তিনি একবার প্রায় কেঁপে উঠলেন। মৃত্যুঞ্জয়বাবু আমার 2 হাত জড়িয়ে ধরে পদতলে লুটিয়ে পড়ে এক প্রকার প্রায় কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনার হাতে পায়ে ধরছি তারানাথ বাবু, আপনি যে করেই হোক ওই বাচ্চাগুলোকে বাঁচান। আমি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আজীবন নিষ্ঠাচারের সাথে সমস্ত নিয়ম মেনে দেবীর পুজো করেছি। জীবনে কখনো কোনো দিন অসৎ পথ অবলম্বন করিনি। মানুষের সামান্যতম ক্ষতি হয় এমন কোনো কাজ আমি নিজেকে জড়িয়ে ফেলিনি। আমি সৎ কুলীন ব্রাহ্মণের ছেলে হয়ে আপনার পা ধরে অনুরোধ করছি, আপনি আমাদের গ্রামের ফুটফুটে ওই বাচ্চাগুলিকে বাঁচান। আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। একমাত্র আপনিই পারবেন আমাদের গ্রামকে শয়তান সাধকের কবল থেকে মুক্ত করতে। ছি ছি মৃত্যুঞ্জয় বাবু, আপনি এ কি করছেন? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, দয়া করে আমার পা ধরে অনুরোধ করবেন না। তাহলে যে আমি মহাপাতক হব, নরকেও আমার ঠাঁই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের গ্রামের প্রতিটি বালককে একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় তাদের নিজের বাড়িতে ফিরিয়ে দিতে এবং ওই শয়তান সাধককে উচিত শিক্ষা দিতে। সে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। আপনি দয়া করে নিজেকে শক্ত করুন, এইভাবে ভেঙে পড়বেন না। আর আপনার কাছে আরেকটি অনুরোধ রয়েছে, বালকগুলিকে অপহরণ করার পেছনে আসলে কি কারণ রয়েছে সে বিষয়ে আপনি দয়া করে কাউকে কোনো কিছু বলবেন না, কারণ এতে গ্রামের মধ্যে চরম আতঙ্কের পরিবেশের সৃষ্টি হবে এবং নিরুদ্দেশ হয়ে যাওয়া বালকগুলির পরিবারের মানুষেরা একেবারে শোকে তাপে শয্যাশায়ী হয়ে পড়বে। মৃত্যুঞ্জয়বাবু উঠে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহের পানে এগিয়ে গেলেন দেবী পূজা করার জন্য। আমি সেখান থেকে অন্যত্র এলাম। গোটা গ্রামটা ঘুরে দেখলাম যে গ্রামটা একেবারে প্রাণবন্ত ছিল কয়েক ঘন্টা আগেও। এক রাতের মধ্যেই সেই গ্রাম সাক্ষাৎ শ্মশান ভূমির রূপ নিয়েছে। চারিদিকে বিরাজ করছে কেবলই থমথমে নীরবতা। সমস্ত মানুষের মধ্যে থেকে কর্পূরের মতো উবে গিয়েছে যাবতীয় আনন্দ, হাসি, খুশি, উল্লাসের ভাব। দুটি একটি বাড়ি থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। সন্তানহারা জননীদের বুক ফাটা আর্তনাদ ক্রমশ একটু একটু করে ছড়িয়ে পড়ছে সমগ্র সহজপুর গ্রামের আকাশে বাতাসে। স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বলতে গিয়ে আমার স্মরণে এলো এত দুশ্চিন্তার তালে গোলে যা একেবারে ভুলে গিয়েছিলাম, তা হলো আগামী 2 দিন পরেই অমাবস্যা তিথি। আমি মনে মনে 2 × 2 = 4 করলাম। তার মানে ওই শয়তান সাধক অমাবস্যার রাতে ওই শিশুগুলিকে বলি দিয়ে নরহত্যার মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। কিন্তু আমি জীবিত থাকতে কিছুতেই এই অনর্থ ঘটতে দেব না। তবে একটি বিষয় আমাকে খুঁজে বের করতে হবে, সেই শয়তান সাধক এই সহজপুর গ্রামের কোনখানে নিজের ডেরা তৈরি করেছে এ বিষয়ে আমাকে অবগত হতে হবে।
সহজপুর গ্রামের চারিধারে রয়েছে ঘন জঙ্গল, সুতরাং যে কোনো জঙ্গলের মধ্যেই ওই সাধক গা ঢাকা দিয়ে থাকতে পারে হয়তো। এমন জঙ্গলের কারণেই সহজপুর গ্রামের শিশুদের সে বেছে নিয়েছে অপহরণ করার জন্য। প্রকৃতির স্বাভাবিক নিয়মে দেখতে দেখতে আরো একটি দিনের অবসান ঘটল। আমি ভারী বিচলিত হয়ে রইলাম, কিছুতেই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। যখনই আমার মনে পড়ে যাচ্ছিল 5 জন ছোট ছোট ছেলেদের অদৃষ্টে ঝুলছে এক মরণাপন্ন বিপদের খাড়া, নরকলোকের এক ভয়ানক সাংঘাতিক পিশাচিনী তাদের অপহরণ করে নিয়ে গিয়ে তুলে দিয়েছে শয়তান সাধকের হাতে, আমিও সিদ্ধান্ত নিলাম আজ রাতে আর কোনো বাচ্চা ছেলেকে নতুন করে ওই পিশাচিনীর কবলে পড়তে দেব না, কিছুতেই। কোনো বালককে অপহরণ করে নিয়ে যেতে পারবে না পিশাচিনী। সন্ধ্যার অন্ধকার নেমে রাত্রি যত গভীর হতে লাগলো, ততই গ্রামটা একেবারে শুনশান হয়ে গেল। গ্রামের প্রত্যেক বাসিন্দা যে যার ঘরে ঢুকে জানলা দরজা আটোসাটো ভাবে বন্ধ করে দিল ভেতর থেকে। নিজের বাচ্চা ছেলে মেয়েদের বুকের মধ্যে জড়িয়ে ধরে তারা ঈশ্বরের নাম জপ করতে লাগল। মানুষ তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা শিয়াল কুকুর পর্যন্ত দেখা পাওয়া গেল না পথে ঘাটে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। আমরা দেখলাম তার 2 চোখের মধ্যে ছড়িয়ে পড়েছে এক ভীষণ অস্থিরতা। তিনি কেমন যেন চঞ্চল হয়ে উঠেছেন। ঠাকুরমশাইয়ের এরূপ লক্ষণ আমি এবং কিশোরী আমরা উভয়েই খুব ভালোভাবে বুঝি। আমরা বুঝতে পারলাম এবার তার বিরতি নেবার সময় হয়ে এসেছে। আসলে আমরা ঠাকুরমশাইয়ের জন্য যতই দামি সিগারেটের প্যাকেট কিনে আনি না কেন, তার মতে পুরনো সেকেলে দিনের মানুষের কাছে গড়গড়া কিংবা হুঁকোর মাধ্যমে তামাক সেবন করায় যে নিদারুণ সুখ রয়েছে, তা নাকি আর অন্য কিছুতে পাওয়া যায় না। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তির স্বরে বললেন, তোমরা বরং এখানেই খানিকটা সময় অপেক্ষা করো হে কিশোরী, আমি বরং ভেতর থেকে একবার ঘুরে আসি। গড়গড়ার নলের টান না দিলে একেবারেই মন শান্ত করে বসে থাকা যাচ্ছে না, আর মন শান্ত না হলে সঠিকভাবে কাহিনীর বর্ণনা দিই কি করে বলো দেখি। ঠাকুরমশাই তক্তাবশের থেকে নেমে সোজা পা বাড়ালেন ঘরের দিকে। ইতিমধ্যে বিকেলের আলো ফুরিয়ে অল্প অল্প করে নেমে আসতে শুরু করেছে অন্ধকার। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে ফোড়নের শব্দ আর সুন্দর মন মাতানো লোভনীয় গন্ধ। কিশোরীটা বরাবরই একটু পেটুক গোছের ভোজন রসিক প্রকৃতির মানুষ। রান্নার সুবাসে তার 2 চোখ চকচক করে উঠল, জিভের ডগায় বুঝি জল চলে এলো। সে বলল, আহ, কি দারুণ মন ভালো করা গন্ধ চারিদিকে। বোধহয় দুর্দান্ত স্বাদের কিছু রান্না করছে। চলো ভাই, এই সময় আমরাও বরং একটু ধূমপান করি। অনেকটা সময় হলো সিগারেট খাওয়া হয়নি। হ্যাঁ ভাইয়া, তুমি একেবারে হক কথা বলেছ। কিশোরী তার প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে একটা নিজে নিয়ে একটা বাড়িয়ে দিল আমার দিকে। ঠাকুরমশাই যেহেতু আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেক বড়, তাই আজ অবধি আমরা কখনো কোনো দিন তার সামনে ধূমপান করিনি। কিন্তু তিনি যখন একবার গড়গড়া সাজাতে ঘরের ভেতরে গেছেন, তখন আর যে বেশ অনেকখানি সময় এদিক পানে আসবেন না, সে কথা নিশ্চিতভাবে জেনে আমরা ধূমপানে মগ্ন হলাম। ফস শব্দ করে দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলাম। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে হাতের অবশিষ্ট ফিল্টার 2টি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের এক পাশে। আরও বেশ কিছুটা সময় বসে আমি ও কিশোরী জমিয়ে গল্পগুজব করছিলাম। ঠিক এমন সময় ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। আমাদের মুখোমুখি তক্তাবশের উপর বসে গড়গড়ার নলে সশব্দে টান দিয়ে বেশ অনেকটা ধোঁয়া ছেড়ে নিজে থেকে তিনি বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। গভীর রাতের নীরবতা গ্রাস করেছে সমগ্র সহজপুর গ্রামকে। আসন্ন অমাবস্যা তিথির কারণে আকাশের বুকে আজ চাঁদের দেখা নেই। কেবলমাত্র কয়েকটি নিষ্প্রভ নক্ষত্র শত আলোকবর্ষ দূর হতে
বহু কষ্টের সাথে মুখ তুলে তাকিয়েছে এদিকে ওদিকে। গ্রামের বিভিন্ন পুষ্করিণী সহ বিলের বুক থেকে উঠে আসছে ঠান্ডা শীতল বাতাস। কনকনে ঠান্ডা বাতাসের দাপটে গাছের পাতায় পাতায় আন্দোলন উঠেছে। গ্রামের আঁকাবাঁকা পথ সর্পিল গতিতে এগিয়ে গিয়েছে সামনের দিকে। পথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড বনস্পতির দল যেন কোনো মহা অশনি আশঙ্কায় মারাত্মক ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। রাতের অন্ধকারে এমন গ্রাম্য পরিবেশে বিভিন্ন কীট পতঙ্গের আওয়াজ, ব্যাঙের গর্জন অথবা জোনাকি পোকার আলো চোখে পড়ে। কিন্তু আজ এই আধারে সেসব কোনো কিছুই নজরে পড়ছে না। কেউ যেন একটা মস্ত বড় দোয়াতের কালি মহাকাশ থেকে উল্টে দিয়েছে ধরিত্রীর বুকে। বহুক্ষণ পরে রাতের নীরবতা কাটিয়ে কোনো একটা রাত চড়া পাখি বিকৃত কর্কশ স্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল আকাশের মধ্যে। বিলের দুই ধারে থাকা বৃহৎ আকারের ঝোপঝাড়ের মধ্যে থেকে উঠে এলো একদল রক্তলোভী শৃগালের হুঙ্কার ধ্বনি। সমবেতভাবে তারা ডেকে উঠল দিক বিদিক কাঁপিয়ে। সহজপুর গ্রামের শেষ সীমান্তে থাকা কয়েকটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে একটি ছোট পাড়া। এ পাড়ার মধ্যে হঠাৎ রাতে জমাট বাঁধা অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো একটা কালো কুচকুচে ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির আগমন ঘটার সাথে সাথেই সমগ্র অঞ্চল পরিপূর্ণ হয়ে উঠল এক বিশ্রী বিদঘুটে দুর্গন্ধে। রমণীর দুই চোখে কালো কোটরের ভিতরে বুঝি দপ দপ করে সাক্ষাৎ আগুন জ্বলছে। সেই আগুন দিয়ে সব কিছু একেবারে ছাড়খাড় করে দিতে চায়। মস্তকে লম্বা বৃহৎ আকারের কেশরাশি সনসনে বাতাসের সাথে শূন্যের মধ্যে ভাসতে আরম্ভ করেছে। অন্ধকারের মধ্যেও তার ঠোঁটের দুই প্রান্ত থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ ধারালো দাঁত এবং হাতের নখ ঝকঝক করছে। সম্পূর্ণ নগ্ন উলঙ্গিনী সেই রমণী এবার সাপের মতো হিসহিসে স্বরে দুই হাত নেড়ে কি যেন বলতে আরম্ভ করলো। তার বলার ভাষা আলাদা। সেই দুর্বোধ্য অজানা ভাষা বোঝার ক্ষমতা আমাদের কারণ নেই। কোনো মনুষ্য জাতির পক্ষে সেই ভাষার অর্থ উদ্ঘাটন করা তো সম্ভবই নয়। পিশাচিনী সেই অজানা সুরেলা ভাষার মধ্যে মিশেছিল কি যেন একটা নেশা। পাড়ার মধ্যে থাকা প্রতিটা ঘরের দরজা আপনা হতেই খুলে গেল। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো একের পর এক বালকের দল। পাড়ার প্রতিটি বাড়ি থেকেই বেরিয়ে এলো 18 বছরের নিম্ন বয়স্ক বালকেরা। তাদের চোখের মনি সম্পূর্ণ ঘোলাটে। তাদের চোখ একেবারেই পলকহীন। তাদের দেখলেই বোঝা যায় তারা পিশাচিনীর সম্মোহনে পুরোপুরিভাবে সম্মোহিত হয়ে পড়েছে। এই যেন খানিকটা ওই নিশি ডাকের মতো, বুঝলে হে? একসাথে এতগুলি বালককে বেরিয়ে আসতে দেখে পিশাচিনী আকাশ কাঁপিয়ে খল খল করে গগন বিদারী অট্টহাসি হাসতে আরম্ভ করলো মহা আনন্দে। আমি এবার বেরিয়ে এলাম বনস্পতির আড়াল থেকে। এতক্ষণ ধরে আমি গোটা ঘটনাটা নিজের চোখে দেখছিলাম, কিন্তু আর আমার পক্ষে আত্মগোপন করা উচিত হবে না। এই বুঝে আমি আত্মপ্রকাশ করলাম। পিশাচিনীর উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললাম, দাঁড়াও হে সর্বনাশিনী, আমি কিছুতেই তোমাকে এই গ্রামের কোনো বালকের অনিষ্ট করতে দেব না। তুমি আর তোমার ছলনায় ভুলিয়ে কোনো মায়ের কোল খালি করে তাদের সন্তানদের নিয়ে যেতে পারবে না। তোমার সব জারিজুরি এবার শেষ হতে চলেছে। পিশাচিনী আমার কথায় ভয়ানক রকমের ক্রোধিত হলো। তার দুই চোখের মধ্যে জ্বলন্ত আগুনের শিখা যেন আরো কিছুটা বেড়ে গেল এক ধাক্কায়। দুই হাতে নখ উঁচিয়ে ধরে সে বাঘিনীর মতো ধেয়ে এলো আমার দিকে। আমি শতভাগ নিশ্চয়তার সাথে এই কথা বলতে পারি যে সেই রাতে অমন জনমানবহীন স্থানে গভীর রাতের আধারে দাঁড়িয়ে নরক লোকের পিশাচিনীর মুখোমুখি আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকত, তাহলে সে জ্ঞান হারিয়ে ওখানেই চিরতরের মতো লুটিয়ে পড়ত।
তার হৃদযন্ত্র হয়তো বিকল হয়ে যেত। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত পুরুষ। এত সহজে আমাকে কাবু করা সম্ভব নয়। অতীত জীবনে আমি একের পর এক নানান ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছি। এই বিভীষিকার মোকাবিলা করা আমার পক্ষেও এমন কোনো কঠিন বিষয় নয়। আমি 2 হাত জোর করে মনে মনে মধুসুন্দরী দেবীর এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করার কারণে আমার দেহের উপরিভাগে এক অদৃশ্য নীলাভ সুরক্ষা বলয় সৃষ্টি হলো। সেই বলয় ভেদ করে আমাকে স্পর্শ করা এ জগতের কোনো অপশক্তির পক্ষেই সম্ভব নয়। পিশাচিনী মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল আমাকে লক্ষ্য করে, কিন্তু সেই সুরক্ষা বলয়ে বাধাপ্রাপ্ত হয়ে ছিটকে পিশাচিনী আছড়ে পড়ল বহু দূরের তফাতে। তীব্র যন্ত্রণায় রীতিমতো গর্জন করে উঠল পিশাচিনী। রাস্তার মধ্যে থেকে উঠে পুনরায় আবার চেষ্টা করলো আমার ক্ষতি করার, কিন্তু একইভাবে পুনরায় সে নিজেই আঘাতপ্রাপ্ত হলো। পিশাচিনীর ভীষণ চিৎকারে থর থর করে কাঁপতে আরম্ভ করলো গোটা গ্রাম। ঘরের মধ্যে থেকে যেই বালকগুলি বেরিয়ে এসেছিল তাদের উপর থেকে পিশাচিনীর সবটুকু সম্মোহন কেটে যাওয়ার সাথে সাথেই তারা একসাথে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পিশাচিনী বুঝতে পারল তার পক্ষে আমার ক্ষতি করা সম্ভব নয়, তাই সে এবার দৌড়ে গেল সংজ্ঞাহীন বালকগুলির দিকে, কিন্তু তাদের ক্ষতি করতে নয়, বরং অপহরণ করতে। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, আমি ততক্ষণে তার মতিগতি যা বোঝার তা বুঝে গিয়েছি বিলক্ষণ। রাস্তার মধ্যে থেকে বেশ কিছুটা ধুলো হাতের মুঠোয় তুলে নিয়ে ডান হস্তে সেই ধুলো চেপে ধরে বীর বীর করে মন্ত্রপাঠ করতে আরম্ভ করলাম। মন্ত্র পড়ে সেই ধুলো বাতাসের মধ্যে ছুড়ে দিতেই ধুলো বাতাসের মধ্যে সরল রৈখিক লাল রেখার সৃষ্টি করলো চারপাশ থেকে। পিশাচিনী বন্দী হলো। ইঁদুর কলে আটকা পড়লে ইঁদুর যেমন ছটফট করতে থাকে, বর্তমানে পিশাচিনীরও অবস্থা হলো ঠিক সেই রকম। নিজেকে মুক্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মুক্ত করতে পারল না। আমি মনে মনে প্রমাদ করলাম। ভীষণ আফসোস হলো আমার। পিশাচিনীকে যখন একবার বন্দী করা সম্ভব হয়েছে, তখন এই সুযোগে যদি তাকে কোনো উপায় ধ্বংস করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমার কাছে পিশাচিকে ধ্বংস করার উপযুক্ত কোনো জিনিস নেই। আমার ঝোলার মধ্যে তন্ত্রক্রিয়ার বেশ কিছু শক্তিশালী সামগ্রী ছিল, যা দিয়ে আমি চেষ্টা করতে পারতাম তাকে ধ্বংস করার। কিন্তু এখানে আসার আগে সেই ঝোলাটিও আমি রেখে এসেছি মন্দিরের মধ্যে। আমার নিজেকে বড় অসহায় বলে মনে হলো। গ্রামের এত মানুষ, এত শিশুকে যে অপশক্তি চরম ক্ষতি করতে চাইছে, তাকে হাতের নাগালে পেয়েও আমি বিনাশ করতে পারলাম না। এই আত্মগ্লানি আমার অন্তরের মধ্যে বিদ্ধে থাকলো, অথচ ওইভাবে পিশাচিনীকে বেশিক্ষণ বন্দি রাখাও আমার পক্ষে সম্ভব নয়। হঠাৎ করে এমন সময়ে দেখলাম অন্ধকারের বুকে সহসা এক চোখ ঢালানো আলোর সৃষ্টি হলো। ঝলমলে সাদা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে পড়ল তিমিরাচ্ছন্ন পরিবেশ। কোনো একজন মানুষ কি যেন একটা হাতে নিয়ে ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। চোখের দৃষ্টি সংকুচিত করে বোঝার চেষ্টা করলাম সেই ব্যক্তি আসলে কে। এত রাতে এই স্থানে সে কি করছে? তারানাথ বাবু, এই যে আমি এসেছি। আমি দেখলাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বাবু দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে আমার দিকে, এবং তার হাতে ধরা রয়েছে একটি বড় মাপের ত্রিশূল। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এটি সহজপুর গ্রামের বারোয়ারি মন্দির মাতা সন্তোষী মায়ের প্রধান সেই অস্ত্র। যেই অস্ত্র দিয়ে দেবী অসুর নিধন করেন, সেই অস্ত্রই বর্তমানে দেবীর হাত থেকে খুলে এনেছেন মৃত্যুঞ্জয় বাবু। মৃত্যুঞ্জয় বাবু আমার দিকে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে সেই অস্ত্র বাড়িয়ে দিয়ে বললেন, নিন তারানাথ বাবু,
এই অস্ত্র দৈব শক্তি সম্পন্ন। এই অস্ত্র আমি দেবী মায়ের আদেশে তার হাত থেকে খুলে এনেছি। জানেন, আমি আজ রাতে মন্দিরের মধ্যেই ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম মায়ের নিরাপদ আশ্রয়ে রাত্রি বাস করব। রাতের বিশেষ প্রহরে মায়ের আরাধনা করব। কিন্তু হঠাৎ করেই আমার ঘুমন্ত অবস্থায় অবচেতন মনে দেবী আমায় স্বপ্ন দেশ দিয়ে বললেন, এই অস্ত্র যেন আমি এক্ষুনি গ্রামের শেষ সীমান্তে নিয়ে যাই, যেখানে নাকি আপনি অপেক্ষা করছেন। দেবীর আদেশ অনুযায়ী আমি দেবী সিংহ বাহিনীর এই মহা ত্রিশূল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। সত্যি আপনার এই অস্ত্রের বড় প্রয়োজন ছিল। এই নিন, আর একেবারেই বিলম্ব করবেন না। যে সর্বনাশিনী পিশাচিনীর জন্য আমাদের গ্রামের বুকে ঘনিয়ে এসেছে করাল ছায়া, তা আপনি ধ্বংস করুন তারানাথ বাবু। আপনার হাতেই হোক এই সাংঘাতিক অশুভ প্রাণঘাতী অপশক্তির বিনাশ। আমার দুই চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। দুই হাত জোর করে ঊর্ধ্বে আকাশের পানে তাকিয়ে আমি মহাদেবীর মহামন্ত্র উচ্চারণ করলাম বিশুদ্ধ সংস্কৃত ভাষায়। সত্যিই দেবী মঙ্গলময়ী, তিনি কল্যাণকারিণী। স্বপ্নাদেশের মাধ্যমে মৃত্যুঞ্জয় বাবুকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। মৃত্যুঞ্জয় বাবুর হাত থেকে আমি সেই ত্রিশূলখানা নিয়ে এবার হাতের মুঠোয় তা শক্তভাবে চেপে ধরলাম। তারপর ঊর্ধ্ব গগনের পানে তাকিয়ে উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে তা সজোরে নিক্ষেপ করলাম পিশাচিনীর দেহ লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় গিয়ে ত্রিশূল একেবারেই গেঁথে গেল পিশাচিনীর বক্ষ দেশে। পুরোপুরি ফালা ফালা হয়ে গেল ধারালো ত্রিশূলের আঘাতে। পিশাচিনী এতক্ষণ ধরে যে পরিমাণ চিৎকার করছিল, এক লহমায় সেই চিৎকার বেড়ে গেল প্রায় 100 গুণ। তার চিৎকার যেন আমাদের বধির করে দেওয়ার ক্ষমতা রাখে। পিশাচিনী শরীরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুটন্ত জলের মতো সবজিটি কোনো এক তরল। শত শত খণ্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে পিশাচিনী ভস্মীভূত ছাইয়ে পরিণত হলো। বাতাসের মধ্যে যে বিশ্রী পচা আষ্টে জাতীয় গন্ধটা এতক্ষণ ধরে মিশেছিল, তা সহসা এবার মিলিয়ে গিয়ে প্রকৃতির স্বাভাবিক গন্ধে ফিরে এলো। আমি মৃত্যুঞ্জয় বাবুর দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দের সাথে প্রফুল্লিত কণ্ঠে বললাম, হয়েছে হয়েছে মৃত্যুঞ্জয় বাবু, পিশাচিনী শেষ হয়ে গিয়েছে। চিরতরের মতো আপনাদের গ্রাম এখন পিশাচিনীর আক্রমণ মুক্ত। এবার পালা ওই শয়তান সাধকের। তাকে তার কৃতকর্মের উচিত শিক্ষা পেতেই হবে। নরকের অতল অন্ধকার থেকে পিশাচিনীকে জাগিয়ে তুলে এই গ্রামের ছোট ছোট ছেলেদের তুলে নিয়ে গিয়ে নরবলির মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ করতে চেয়েছিল। এই অন্যায়ের, এই অপরাধের শাস্তি পাওয়ার উপযুক্ত সময় এসে গিয়েছে। এবার সে শাস্তি পাবে। কিন্তু তারানাথ বাবু, সাধকের সন্ধান আপনি পাবেন কোথায়? আমরা তো এখনো কেউই জানি না সেই শয়তান সাধক আসলে কোথায় আশ্রয় নিয়েছে। সে বিষয়ে আর আপনাকে অযথা চিন্তা করতে হবে না মৃত্যুঞ্জয় বাবু। কাল অমাবস্যা তিথি। কাল অপরাহ্নের পর আমি এক বিশেষ যজ্ঞে বসব। সেই যজ্ঞের মাধ্যমে এই শয়তান সাধকের ডেরার সন্ধান আমি পাবই। কাল রাতই হবে তার জীবনের শেষ রাত। সে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সাধক পাবেই আগামীকাল রাতে। তাহলে তো আর কোনো চিন্তার কারণ নেই। তবে তারানাথ বাবু, আমিও কিন্তু আপনার সঙ্গে কাল সর্বক্ষণ থাকব। আপনার যদি কোনো বিপদ আপদ ঘটে যায়, তখন আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম আমাদের গ্রামের বালকদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আপনার আসন্ন বিপদের সময় আমি সেই স্থানে উপস্থিত থাকলে কোনোভাবে আপনাকে সাহায্য করলেও হয়তো করতে পারি। মৃত্যুঞ্জয় বাবু, আমাকে নিয়ে আপনি এত বেশি চিন্তিত হয়ে পড়বেন না। পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার উপর, তাই আমার কোনো বিপদ ঘটবে না। না না তারানাথ বাবু, আমি আপনার কোনো কথাই শুনবো না। কাল রাতে আমি আপনার সাথে থাকবো। আচ্ছা বেশ, ঠিক আছে। আপনি যখন এত করে জোরাজুরি করছেন, তখন না হয় আমার সাথে আপনি থাকবেন। তবে এখন চলুন আমরা মন্দিরে যাই। দেবীর অস্ত্র পুনরায় শুদ্ধিকরণ করে দেবীর হাতে যথাস্থানে সসম্মানে তুলে দিই।
আজকে কেবলমাত্র দেবীর কারণেই পিশাচিকে ধ্বংস করার মতো অসাধ্য সাধন করা গেল। দেবী যদি আপনাকে স্বপ্নাদেশ দিয়ে এখানে না আসার কথা জানাতেন, তাহলে হয়তো পিশাচি এখনো এখানেই থেকে যেত। মাটির মধ্যে পড়ে থাকা ত্রিশূল তুলে আমি এবং মৃত্যুঞ্জয় বাবু হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম মন্দিরের দিকে। এর পরের ঘটনা পরের দিন সূর্যাস্তের পর। সেদিন ছিল অমাবস্যা তিথি। দিনের আলো থাকাকালীন আমি সমস্ত জিনিস সংগ্রহ করলাম। যে সমস্ত জিনিস অর্থের বিনিময়ে স্থানীয় দোকান থেকে কিনতে পাওয়া যাবে, সেই সমস্ত কিছুর ভার আমি তুলে দিয়েছিলাম মৃত্যুঞ্জয় বাবুর কাঁধে। আর যে সমস্ত জিনিস অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না, যা দুষ্প্রাপ্য, ভেষজ কিংবা অদ্ভুত, সেই সমস্ত কিছু সংগ্রহ করলাম আমি নিজে। কখনো বিলের ধারে ঝোপে জঙ্গলে ঘুরে বেরিয়ে, তো কখনো শ্মশানের ধারে দিনে বেশিরভাগ সময় কাটিয়ে সেই সমস্ত কিছু সংগ্রহ করে সহজপুর গ্রামের শেষ সীমান্তে এক মহাযজ্ঞে বসলাম। তবে সেই যজ্ঞের কথা আমি মৃত্যুঞ্জয় বাবু এবং গায়ের কিছু অল্প সংখ্যক মানুষ ছাড়া আর কেউই জানল না। মাটির মধ্যে গুঁড়ো সিঁদুর দিয়ে চক্র অঙ্কন করে তার মধ্যে কাঠ সাজিয়ে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম করে যজ্ঞের কাঠে আগুন জ্বালিয়ে যজ্ঞের শুভারম্ভ করলাম। একের পর এক নানান জিনিস আমি আহুতি দিতে লাগলাম যজ্ঞের মধ্যে। তারপরে শেষ পর্যায়ে নিভু নিভু আগুনের মধ্যে হাত ভরে বেশ কিছুটা গরম ছাই তুলে নিয়ে তা সংগ্রহ করে রাখলাম মাটির একটি মালসার মধ্যে। কালো আকাশের দিকে মুখ তুলে বীর বীর করে একটি মন্ত্র পাঠ করতেই নীল রঙের এক উজ্জ্বল নক্ষত্র কালচে আকাশের বুকে সহসা আরো উজ্জ্বল হয়ে প্রথমে জ্বলে উঠল এবং তারপর তা খসে পড়ল। আমি উত্তেজিতভাবে সকলের উদ্দেশ্যে বললাম, চলুন চলুন, ওই নীল নক্ষত্র যেদিকে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেই দিকেই যেতে হবে। ওই নীল নক্ষত্রই হলো আমাদের পথের দিশারি। তার দেখানো পথ অনুসরণ করতে হবে, তাহলেই আমরা উপস্থিত হব শয়তান সাধকের ডেরায়। আমার কথায় সকলে এবার ঊর্ধ্বশ্বাসে রীতিমতো দৌড়াতে আরম্ভ করল। কালো আকাশের বুকে সেই উজ্জ্বল নীল নক্ষত্র ধাবিত হলো এক প্রান্ত থেকে অপর প্রান্তের পানে। আমরা সকলেই ওই নক্ষত্র দেখানো পথ অনুসরণ করে এসে উপস্থিত হলাম সহজপুর গ্রামের বাইরে থাকা একটি বিরাট বড় জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের এক ভগ্নপ্রায় শতাব্দী প্রাচীন মন্দিরের চূড়ার উপর ওই নীল নক্ষত্র মিলিয়ে গেল। দেখে আমার ঠোঁটে সূক্ষ্ম হাসির বলিরেখা ফুটে উঠল, কারণ আমি বুঝতে পারলাম এই মন্দিরেই আশ্রয় নিয়েছে শয়তান সাধক। চোখের ইশারায় আমি সকলকে সতর্ক হতে বললাম। প্রত্যেকে অত্যন্ত সাবধানতার সাথে আমার দেখানো পথ অনুসরণ করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল। আমি দেখলাম সেই মন্দিরের মধ্যে ধূনি জ্বালিয়ে বসে রয়েছেন কোনো এক সাধক। তার চেহারা অতিকায়, মাথার চুল লম্বা জট পাকিয়ে বট গাছের ঝুড়ির মতো নেমে এসেছে নিচে। তার কপাল টকটকে লাল রঙের হয়ে আছে রক্ত কুমকুম লেবার জন্য। গলায় বিবিধ রঙিন পাথরের মালা, হাতের বাজুতে কি সব যেন তাবিজ কবচ জড়ানো। ধনির স্বল্প মৃদু আগুন থেকে ফট ফট করে মাঝে মধ্যেই কাঠ ফাটার আওয়াজ আসছিল। সেই শয়তান সাধক হঠাৎ করে উপলব্ধি করতে পারল আমাদের উপস্থিতি। সে শটান উঠে দাঁড়ালো, তারপর অত্যন্ত ক্রোধের সাথে বাজ খায় কণ্ঠে বলল, তার মানে তুমি সেই তারানাথ চক্রবর্তী যে আমার পাঠানো পিশাচিনীকে শেষ করে দিয়েছে। আমি তোমার খবর পেয়েছি, কিন্তু তোমার যে এত দুঃসাহস তা তো জানতাম না। একদিকে অবশ্য ভালোই হলো, তুমি নিজেই এখানে এসেছো দেখে আমার বেশ ভালো লাগছে। আমি তোমাকে শেষ করে দেবো, আর এই বালকদেরও তুমি উদ্ধার করতে পারবে না।
এদের বলি দিয়ে আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব। শয়তান আমার সাধনায় সন্তুষ্ট হবে। আমি হব বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ ক্ষমতার একমাত্র অধিকারী। তুমি মহাপাপী, মহাপাতক। তাই জন্যই অমন পিশাচিকে জাগিয়ে তুলে এই নিরীহ নিরপরাধ শিশুগুলোকে তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে এনেছো। তবে আমি তারানাথ চক্রবর্তী জীবিত থাকতে কিছুতেই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না। ঠিক যেইভাবে তোমার পাঠানো পিশাচিকে ধ্বংস করেছি, এবার তোমার ধ্বংসের পালা। একইভাবে তুমিও ধ্বংস হবে। শুভ শক্তির কাছে অশুভ শক্তির ধ্বংস নিশ্চিত। আদি অনন্তকাল থেকে এই নিয়মই চলে আসছে। আজও তোমার ধ্বংসের পালা। আমি এবার আমার সঙ্গে নিয়ে আসা সেই মালসা পূর্ণ যজ্ঞের ছাই ছুড়ে দিলাম ওই ধনী লক্ষ্য করে। ধনীর নিভু নিভু আগুনের মধ্যে পবিত্র যজ্ঞের ছাই গিয়ে পড়া মাত্রই এক তীব্র বিস্ফোরণের সৃষ্টি হলো। সামান্য আগুনের বুকে যেন অদৃশ্য কোনো দাহ্য তেল এসে পড়ল হঠাৎ করে। লকলকে আগুনের হলুদ শিখা ঘিরে ধরল সেই সাধককে। চোখের সামনে পবিত্র অগ্নিদেব আষ্টে পিষ্টে তাকে ঘিরে ফেলল। আগুনের লেলিহান শিখার মাঝে সেই দানবকার সাধক আটকা পড়ে ছটফট করতে লাগলো। তার মরণ আর্তনাদ আমাদের সকলের কানে আসছিল। চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যুর দিকে ক্রমশ ঢলে পড়ল সেই পাপিষ্ঠ নরাধম। ভগ্নপ্রায় মন্দিরের মধ্যে অচৈতন্য অবস্থায় আটকে রাখা সেই সমস্ত বালকদের ফিরিয়ে নিয়ে আসা হলো। প্রত্যেক বালককে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতেই গোটা গ্রামের রীতিমতো আনন্দের পরিবেশ সৃষ্টি হলো। সহজপুর গ্রামের বুকে যে শয়তান সাধকের আগমন ঘটেছিল এবং তার জাগানো নরকের পিশাচিনী আর কখনো কোনোদিনও ফিরে আসেনি। সমস্ত অশুভ অশনি ঝড় চিরতরের মতো থামল। সহজপুর গ্রামে বেশ কয়েকদিন থেকে তারপর আমি ফেরত এসেছিলাম নিজের বাড়িতে। আজকের এই কাহিনী এই পর্যন্তই। কি হে কিশোরী, ভালো লেগেছে তো এই কাহিনী? আজ্ঞে হ্যাঁ ঠাকুরমশাই, বেশ ভালো লেগেছে। চলো হে ভাইয়া কিশোরী, আজকের মতো গল্প যখন শেষ, তাহলে আমরা বরং এবার উঠি। আবার অন্য কোনো একদিন এসে ঠাকুরমশাইয়ের কাছে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কি বলো? কাপড়ের আঁচলে ভিজে হাত মুছতে মুছতে রান্নাঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো চারি। এত তাড়াতাড়ি আপনাদের কিছুতেই ছাড়বো না কিন্তু কাকাবাবু। গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করেছি, একেবারে রাতের খাবার খেয়ে তবেই যাবেন। চারির কথা শুনে কিশোরী বেশ জাকিয়ে বসলো। সে যে এখন আর কিছুতেই উঠবে না তার বলে দেবার অপেক্ষা রাখে না। চারির হাতের খিচুড়ি এবং বেগুন ভাজা খাবার জন্য আমরা বসে রইলাম। ঠাকুরমশাই গল্প শেষ করে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বেশ আরাম করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। রাতে জমিয়ে ভরপেট ভোজন করে তারপর আমরা দুই বন্ধু ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। দুটি সিগারেটে আগুন ধরিয়ে গল্পগুজব করতে করতে আমরা হাঁটতে আরম্ভ করলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন শিশু নিখোঁজ রহস্য। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।